আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ঘরে আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আজকের বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন ভুইয়া, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর জন্য। আজকে যে পাঠটি আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে বিষয়গুলো জানবো: ক্রিয়াপদের সংজ্ঞা জানবো, ক্রিয়াপদ কাকে বলে জানবো, ক্রিয়াপদের গঠন কি, আর ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। এটি সম্ভবত তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে থাকতে পারে সম্ভবত। যাই হোক, তো শুরু করা যাক। ক্রিয়াপদ। ক্রিয়াপদের সংজ্ঞা কি? শব্দ দ্বারা যে পদ দ্বারা কিছু করা বোঝায়, যে শব্দ বাক্য কাজ করে, সেটি হচ্ছে ক্রিয়াপদ। আমরা যদি আলোচনাটা আরেকটু পেছন থেকে শুরু করি তাহলে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। যদি আমরা পদ থেকে আলোচনাটা শুরু করি। পদ। পদ কি? পদ কাকে বলে? পদ কত প্রকার? সবাই জানো, বাক্যস্থিত প্রতিটি শব্দকে পদ বলে। আমরা অভিধানে যেগুলো দেখতে পাই সেগুলো শব্দ। আলাদা আলাদা ভাবে যখন আমি বলি বই, খাতা, কলম, চা, আমি কতগুলো শব্দ বলেছি। আবার আমি যখন সেই শব্দগুলোকে একটা বাক্যে সংযোজন করি, বাক্যস্থিত করে দেই, তখন তাকে আমরা বলবো পদ বলবো। অন্যভাবে বলা যেতে পারে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। অর্থাৎ অভিধানে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে বিভক্তি, সেগুলো হচ্ছে শব্দ। এই শব্দগুলোকে আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন এগুলোর সাথে কতগুলো বিভক্তিযুক্ত করে দিই, আর তখন সেগুলো পদ হয়ে যায়। এই জন্যই বলছি বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। আমি একটা বাক্য লিখে দেখাচ্ছি। ধরো, একটা বাক্য লিখেছিলাম, রহিম বাজারে যাচ্ছে। বাজারে যাচ্ছে। এখানে ক্রিয়াপদ কোনটি? কোন শব্দ কাজ করা বোঝাচ্ছে? দুঃখিত, আমি মিস করেছি। কথা বলছিলাম, পদ নিয়ে কথা বলছিলাম। বাক্যস্থিত প্রতিটি শব্দকে পদ বলে। অন্যভাবে বলা যেতে পারে, অন্য একটি সংজ্ঞা রয়েছে, বিভক্তিযুক্ত পদ মাত্রই, বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। পদ কত প্রকার? সবাই জানো পদ 5 প্রকার। তোমরা একেবারেই ক্লাস 2, 3, 4 থেকে পড়ে এসছো। পদ 5 প্রকার। সেগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। আমাদের আজকের আলোচনা ক্রিয়াপদ নিয়ে। ক্রিয়াপদ কাকে বলে? বাকি যে শব্দ কোনো কিছু করে, কাজ করে, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায়, সেটি হচ্ছে ক্রিয়াপদ। ইটস এ ডুইং ওয়ার্ড in a sentence. Which word does something is called a verb. That is called a verb. আমি তো বাক্য লিখছি, বাক্য লিখেছি অলরেডি আমি। রহিম বাজারে যাচ্ছে। এই বাক্যটাতে কোন শব্দ দিয়ে কিছু একটা করা বোঝাচ্ছে, কোন শব্দ দিয়ে কাজ করা বোঝাচ্ছে? লক্ষ্য করো, যাচ্ছে, এটা দিয়ে কিছু একটা করা বোঝাচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমাদের ক্রিয়াপদ। বাক্যে যে শব্দ কাজ করে, যে শব্দ দিয়ে কিছু একটা করা বোঝায়, সেটি ক্রিয়াপদ। কতগুলো ক্রিয়াপদ হতে পারে? যাই, খাই, দেখি, পড়ি, খাচ্ছি, দেখছি, আসছি, যাচ্ছে, এগুলো কতগুলো ক্রিয়াপদ। এখন আসলে ক্রিয়াপদের গঠন কি? ক্রিয়াপদ কিভাবে গঠন হয়? ক্রিয়াপদের স্ট্রাকচার কি? ধাতুর সঙ্গে কালসূচক ও পুরুষসূচক বিভক্তি যুক্ত করে আমরা ক্রিয়াপদ গঠন করি। একটা প্রশ্ন আসতে পারে, ধাতু কি? আমি আগে ক্লাসে বলেছিলাম, ধাতু নিয়ে ক্লাস করেছি আমি। ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদকে ভাঙলে দুটো অংশ পাবো। ক্রিয়াপদের দুটি অংশের মধ্যে প্রথম অংশটিকে বলা হচ্ছে ধাতু। ধরো আমি যদি এটা আমার ক্রিয়াপদ, এটা যদি ভাঙি, তাহলে আমি এখানে ক্রিয়াপদ কিভাবে গঠিত হলো তাও দেখতে পাবো, সঙ্গে ধাতু তাও করতে পাবো। যাচ্ছে ক্রিয়াকে ভাঙলে কি কি পাবো? লক্ষ্য করো, যাচ্ছে ক্রিয়াকে ভাঙলে পাবো যা, যোগ, জ, ছ, একার।
যা হচ্ছে আমার ধাতু, আর যৎসহায়কার হচ্ছে বিভক্তি। এই বিভক্তিগুলো আবার দুই ধরনের হতে পারে। আমরা যখন ক্রিয়াপদ গঠন করি, এই বিভক্তিগুলো কখনো কালসূচক হবে, কখনো পুরুষসূচক হবে। এখন কালসূচক বিভক্তি কি, পুরুষসূচক বিভক্তি কি? কাল পরিবর্তনের জন্য যে বিভক্তি ব্যবহার করি সেটা হচ্ছে কালসূচক বিভক্তি। আবার আমি যখন বাক্যের পার্সন বদল করে দিই, বাক্যের সাবজেক্ট যখন আমি বদলে দিই, তখন তখন যে বিভক্তিটা যুক্ত হবে ধাতুর সঙ্গে, সেটি হচ্ছে পুরুষসূচক বিভক্তি। ধরো আমি বললাম রহিম বাজারে যাচ্ছে। এখন রহিম বাজারে যাচ্ছে না বলে যদি বলি আমি বাজারে যাচ্ছি, লক্ষ্য করো, রহিম যাচ্ছে, আমি যাচ্ছি, তাহলে বিভক্তি চেঞ্জ হয়েছে। পরের বাক্যে বললাম আমি বাজারে যাচ্ছি, এবার এটা হচ্ছে পুরুষসূচক বিভক্তি। আবার ধরো এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটি বর্তমান বর্তমান কালে আছে, আমি তো কাল বদলে দিতে পারি। যদি বলি যে আমি রহিম বাজারে যাবে, লক্ষ্য করো এবার হয়ে গেল বে, তাহলে বে হচ্ছে কালসূচক বিভক্তি। আমরা ক্রিয়াপদের সঙ্গে পুরুষসূচক এবং কালসূচক বিভক্তি যুক্ত করে, ধাতুর সঙ্গে কালসূচক এবং পুরুষসূচক বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ গঠন। এখন আসলে ক্রিয়াপদের শ্রেণী বিভাজন। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাব প্রকাশের দিক থেকে, অর্থাৎ ভাবটা প্রকাশিত হয়েছে নাকি ভাবটা প্রকাশিত হলো না, এই দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা আর হচ্ছে অসমাপিকা। যদি কোনো ক্রিয়াপদ বক্তার বক্তব্যকে সম্পূর্ণ করতে পারে, সম্পূর্ণ করে, সেই ক্রিয়াপদটিকে আমরা বলবো সমাপিকা ক্রিয়াপদ। আবার যদি কোনো ক্রিয়াপদ ব্যবহার করে বক্তার বক্তব্য সম্পূর্ণ হলো না, তখন তাকে বলবো অসমাপিকা ক্রিয়াপদ। যেমন আমি বললাম সে বাজারে গিয়ে, সে বাজারে গিয়ে, লক্ষ্য করো আমি ক্রিয়াপদ ব্যবহার করেছি গিয়ে, কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো না, বক্তার মনোভাব সম্পূর্ণ হয়নি, সুতরাং এই ক্রিয়াপদটি অসমাপিকা ক্রিয়াপদ। এখন আমি যদি বলি সে বাজারে গিয়ে একটি কলম কিনলো, কলম কিনেছে, সে বাজারে গিয়ে একটি কলম কিনেছে। এবার খেয়াল করো বাক্যটি সম্পূর্ণ হয়েছে। আরেকটা ক্রিয়াপদ ব্যবহার করেছে কিনেছে। কিনেছে ক্রিয়াপদ বাক্যটাকে সম্পূর্ণ করলো, বক্তার মনোভাবকে স্পষ্ট করেছে, সুতরাং কিনেছে হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়াপদ। মনে রাখতে হবে কোনো বাক্যই সমাপিকা ক্রিয়াবিহীন সম্পূর্ণ হতে পারে না। কেবল অসমাপিকা ক্রিয়া বাক্য গঠন করতে পারে না। বাক্য গঠন করতে গেলে যেই বাক্যে অসমাপিক ক্রিয়াপদ রয়েছে সেখানে অবশ্যই সমাপিক ক্রিয়াপদকে আসতে হবে। এটি গেল ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদের শ্রেণী বিভাজন। এখন আসো ক্রিয়াপদের আরো শ্রেণী বিভাজন রয়েছে। ভাব প্রকাশের ব্যাপারটা বাদ দিই, এছাড়াও ক্রিয়াপদকে আমরা আরো কয়েক ভাগে বিভক্ত করতে পারবো। আরো কতগুলো ক্রিয়াপদ রয়েছে, সেগুলোর মধ্যে আছে সকর্ম ক্রিয়া, সকর্ম রয়েছে, অকর্মক রয়েছে, দ্বিকর্মক রয়েছে, প্রযোজক রয়েছে, মিশ্র ক্রিয়া। এইগুলো জানবো। সকর্ম ক্রিয়া কাকে বলে, অকর্ম ক্রিয়া কাকে বলে, দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, প্রযোজক ক্রিয়া কাকে বলে, মিশ্র ক্রিয়া কাকে বলে, এগুলো আমরা জানার চেষ্টা করবো। আসলে একটা একটা আলোচনা করতে হবে। সকর্ম ক্রিয়া নামের মধ্যেই আছে, সকর্মক। যেই ক্রিয়াপদের কর্ম রয়েছে, যে সাবজেক্টের অবজেক্ট রয়েছে, যে ভার্বের অবজেক্ট রয়েছে, তাকেই বলে সকর্মক ক্রিয়া। অর্থাৎ যদি কর্মপদ থাকে সেটি সকর্মক ক্রিয়া, যদি কর্মপদ না থাকে সেটি অকর্মক ক্রিয়া। আর যে ক্রিয়াপদের ডাবল কর্ম থাকবে, ডাবল অবজেক্ট থাকবে, তাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। একই বাক্যে, একটা বাক্যে তিনটা
ইংলিশে লিখে রাখছি। এবার বাক্য লিখছি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। লক্ষ্য করো, কোনটি ক্রিয়াপদ? ক্রিয়াপদ কিনে দিয়েছেন, এটি হচ্ছে ক্রিয়া। এখন এই ক্রিয়াটার দুটো অবজেক্ট রয়েছে। কাকে কিনে দিয়েছেন? আমাকে। এটি অবজেক্ট, কর্ম। আরেকটি হচ্ছে কিনে দিয়েছেন একটি কলম, এটাও কর্ম। লক্ষ্য করো, যেহেতু কিনেছেন ক্রিয়াপদের কর্ম রয়েছে, সুতরাং এটি একটি সকর্ম ক্রিয়া। যে ক্রিয়াপদের কর্ম থাকে সেটি সকর্ম ক্রিয়া। কিনেছেন কোন ধরনের ক্রিয়াপদ? সকর্ম ক্রিয়াপদ। আবার এই কিনেছেন ক্রিয়াপদে ডাবল অবজেক্ট রয়েছে, দুটো কর্ম। একটা হচ্ছে আমাকে, একটি হচ্ছে একটি কলম। যেহেতু এটা দুইটা অবজেক্ট রয়েছে, এটাকে আমরা বলবো দ্বিকর্ম ক্রিয়া। যে ক্রিয়াপদের দুটো অবজেক্ট থাকে তাকে বলে দ্বিকর্ম ক্রিয়া। এখন সঙ্গে একটু বলে নেই যে কর্ম চিনব কি করে। কর্ম চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করা। আমি যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমি কর্ম খুঁজে পাবো। কি দিয়ে প্রশ্ন করলে কাকে দিয়ে প্রশ্ন করি। এখন আমি প্রশ্ন করতে পারি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন বা ক্রিয়াপদ কিনে দিয়েছেন। কি কিনে দিয়েছেন? একটি কলম কিনে দিয়েছেন, সুতরাং এটি একটি অবজেক্ট পাওয়া গেল। কাকে কিনে দিয়েছেন? আমাকে কিনে দিয়েছেন, সুতরাং আরেকটা অবজেক্ট পেয়েছি। এখন আবার লক্ষ্য করি, দুটো অবজেক্ট দুই ধরনের। একটি অবজেক্ট বস্তুবাচক, একটি অবজেক্ট ব্যক্তিবাচক। বস্তুবাচক যে কর্ম, এটিকে বলা হয় মুখ্য কর্ম। বস্তুবাচক কর্মটিকে বলা হয় বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। গেল সকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। এখন আমরা দেখব অকর্ম ক্রিয়ার উদাহরণ। অকর্ম, যে ক্রিয়াপদের অবজেক্ট নেই। আমি বললাম, মেয়েটি স্কুলে গিয়েছে। মেয়েটি স্কুলে গিয়েছে। লক্ষ্য করো, কি গিয়েছে? প্রশ্ন উত্তর পাচ্ছি না। কাকে গিয়েছে? প্রশ্নই হচ্ছে না, উত্তর পাচ্ছি না। অর্থাৎ গিয়েছে ক্রিয়াপদের কোনো কর্মপদ নেই, সুতরাং এটি অকর্ম ক্রিয়া। যেই ক্রিয়ার কোনো কর্মপদ থাকবে না তাকে বলে অকর্ম ক্রিয়া। সকর্ম গেল, অকর্ম গেল, দ্বিকর্ম গেল। এখন আমরা কথা বলবো প্রযোজক ক্রিয়া। প্রযোজক যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়। আবার বলছি আমি, যে ক্রিয়াপদ একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হবে তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন ধরো, বাক্যে জানতে দিচ্ছি, মা শিশুকে যা দেখাচ্ছেন। লক্ষ্য করো, কোনটি ক্রিয়াপদ? দেখাচ্ছেন ক্রিয়াপদ। এটি কেমন ক্রিয়াপদ? প্রযোজক ক্রিয়া। কেন প্রযোজক ক্রিয়া? আমরা সংজ্ঞায় বলেছি, যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। এখানে মা পরিচালক, মা কাজটা পরিচালনা করছেন, মা নিজে কিন্তু দেখছেন না, কাজটা দেখছে কে? যা দেখছে মূলত শিশু। সুতরাং যেহেতু মায়ের পরিচালনায় অর্থাৎ একজনের পরিচালনায় অন্য কর্তৃক কাজটা অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলছি এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। তোমরা যদি খেয়াল করো, প্রযোজকের দুটো সাবজেক্ট দেখতে পাই। একটা হচ্ছে মা, একটা হচ্ছে শিশু। মাও সাবজেক্ট, শিশু সাবজেক্ট। এই দুটোর আবার নাম রয়েছে, আলাদা আলাদা নাম আছে। মাকে বলবো প্রযোজক কর্তা, যে কাজটা প্রযোজনা করেন বা পরিচালনা করেন তিনি হচ্ছেন প্রযোজক। তাহলে এই কর্তা হচ্ছে প্রযোজক কর্তা। আর মূলত কাজটা যার দ্বারা সম্পন্ন হচ্ছে, যেই কাজটি যার দ্বারা সম্পন্ন হচ্ছে সেটি কিন্তু তাকে বলবো আমরা প্রযোজ্য কর্তা। তাহলে এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। তারপর আলোচনা করবো আমরা ক্রিয়া বাদ করেছে যৌগিক ক্রিয়া বলিনি আমি।
যৌগিক ক্রিয়া ঠিক নিয়ে কথা বলবো। যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়ার সংজ্ঞা কি? যৌগিক ক্রিয়া হচ্ছে, তোমরা শুনেছো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কাকে বলে শুনেছো। কোনো কোনো সময় লক্ষ্য করি বাক্যের পাশাপাশি অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কোনো কোনো বাক্যের পাশাপাশি ব্যবহৃত হয়, পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। তাহলে একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। যেমন ধরো বললাম, ঘটনাটা শুনে রাখো, ঘটনাটা শুনে রাখো, এটা দুটো ক্রিয়াপদ। রাখো একটি ক্রিয়াপদ, শুনে একটি ক্রিয়াপদ। শুনে হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব, অস্বাভাবিক ক্রিয়াপদ, আর রাখো হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা স্বাভাবিক ক্রিয়াপদ। এখানে দুটো মিলে একসঙ্গে যখন অর্থ প্রকাশ করি তখন ওটা শুনে রাখো, দুটাকে একসাথে বলবো আমরা যৌগিক ক্রিয়া। সেটা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া, শুনে রাখো। আরো বলতে পারি, তিনি বলতে লাগলেন, সাইরেন বেজে উঠলো, বলতে লাগলেন বেজে উঠলো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া গেল, এখানে একটা মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া কাকে বলে? এটা একটা কম্পাউন্ড ভার্ব, মানে একাধিক শব্দ বিশিষ্ট ক্রিয়া দেখতে পাবো, ক্রিয়াপদ দেখতে পাবো। মিশ্র ক্রিয়া হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ। আবার বলছি আমি, বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ থাকলে পুরো অংশটাকে আমরা একসাথে বলবো মিশ্র ক্রিয়া। মনে রাখতে হবে যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া এগুলো একাধিক শব্দ বিশিষ্ট ক্রিয়া, এগুলো একটা কম্পাউন্ড ভার্ব বলতে পারি। যেমন ধরো, তোমাকে দেখি প্রীত হলাম। লক্ষ্য করো, এখানে প্রীত হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, বিশেষণ, আর হলাম হচ্ছে ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদের গঠন কি? এই ক্রিয়াপদের গঠন হচ্ছে হ হচ্ছে আমার ধাতু, মৌলিক ধাতু, হ যোগ নাম। তাহলে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি আমরা বিশেষণের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ। এইভাবে যখন গঠিত হবে পুরোটাকে একসাথে আমরা বলবো মিশ্র ক্রিয়া। আবার বলি সংজ্ঞাটা, এটা তো দেখিয়েছি আমি বিশেষণ যোগ মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ। এটা হতে পারে বিশেষ্য যোগ মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ। আর কি হচ্ছে ধন্যাত্মক অব্যয়। ধন্যাত্মক অব্যয় যেন যে অব্যয় কোনো ধ্বনির অনুকরণে গঠিত হয়, অন্য কোনো ধ্বনি, আমাদের ভাষার কোনো শব্দ না, সেটাকে আমরা আমাদের মতো করে উচ্চারণের চেষ্টা করি, এটাকে বলছি আমরা ধন্যাত্মক অব্যয়। যেমন ধরো, ঘন্টা বাজে, কি করে বাজে? ঢং ঢং। এই ঢং ঢং হচ্ছে ধন্যাত্মক অব্যয়। কুকুরের ডাক, কুকুর কি করে ডাকে? ঘেউ ঘেউ, এটা হচ্ছে ধন্যাত্মক অব্যয়। এর সঙ্গে রয়েছে আমাদের যে অনুভূতিজাতক যে অব্যয়গুলো, অনুভূতি, আমরা অনেক সময় আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য অব্যয় ব্যবহার করি। বলছি যে গাটা ছিমছিম করছে, মাথাটা ছিমছিম করছে, তাহলে এই ছিমছিম হচ্ছে ধন্যাত্মক অব্যয়। বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ থাকবে, তখন পুরোটাকে আমরা একসাথে বলবো মিশ্র ক্রিয়া। আরেকটা কথা বলছি আমি, বললাম অজগরটি ফসাচ্ছে। অজগরটি ফসাচ্ছে, এখানে ফোস হচ্ছে তোমার ধন্যাত্মক অব্যয়, এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াপদ, সুতরাং এটিকে হলো, এটি হচ্ছে আমাদের মিশ্র ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়াপদ শ্রেণীবিভাগ আমরা জেনেছি। তোমরা তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে এই পাঠটা পাবে, বই দেখে আরো বিস্তারিত তোমরা দেখে নিবে। আর শেষ করবো এখন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ঘরে থাকবে, আর সবাই মাস্ক পরবে। যতদিন বাজারে ভ্যাকসিন আসবে না, বিশেষজ্ঞরা মনে করছেন যে মাস্ক হতে পারে আমাদের ভ্যাকসিনের বিকল্প। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবাইকে ধন্যবাদ।